জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড, প্রসিকিউশনের হাতে মিলেছে গুমের তথ্য প্রমাণ। অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ, হাইকোর্টের পর্যবেক্ষণ, রিট খারিজ, এ নিয়ে আর বিতর্ক না করার তাগিদ। লন্ডনে টিউলিপের ফ্ল্যাট কেনা হয়েছে অফশোর কোম্পানির মাধ্যমে, মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মিলেছে গুম খুনের তথ্য প্রমাণও। এক আবেদনের শুনানিতে প্রসিকিউটর তানভীর আহমেদ জোহা ট্রাইব্যুনালকে এই তথ্য দেন। একই সাথে জুলাই আগস্টের গণহত্যা সংক্রান্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডিজিটাল তথ্য প্রমাণ যাচাইয়ের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সোমবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, অনলাইন অফলাইনে বিভিন্ন কল রেকর্ড, ডিজিটাল তথ্য পাওয়া যাচ্ছে। মামলার স্বচ্ছতার স্বার্থে বিষয়গুলোর সত্যতা যাচাই করা দরকার। ট্রাইব্যুনাল ফরেনসিক ল্যাবে যাচাই করে সত্যতা বের করার নির্দেশ দিয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকায় গাজীপুরের পুলিশ কনস্টেবল আকরাম এবং যাত্রাবাড়ি এসি তানজিলকে 20 জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মামলায় তারা গ্রেফতার থাকলেও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেফতার দেখাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে পর্যবেক্ষণ দেয়। পর্যবেক্ষণে আদালত বলেছে, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, সুতরাং এ নিয়ে আর কোনো প্রশ্ন রইল না। তবে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। এর আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। যুক্তরাজ্যে লন্ডনের হ্যামস্টিড এলাকায় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের একসময় ব্যবহৃত ফ্ল্যাটটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। পেড্রক ভেঞ্চার্স নামে নিবন্ধিত ওই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈন গনির সাথে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012-2014 সালে তিনি ওই ফ্ল্যাটেই নিজের ঠিকানা উল্লেখ করেছিলেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক। টিউলিপও এরই মধ্যে জানিয়েছেন ওই ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামে। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার 3 সন্তান এবং রাজুক ও গণপূর্তের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববি, ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুদক। সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে। দুদক জানায়, হলফনামায় তথ্য গোপন করে তারা পূর্বাঞ্চলে 10 কাঠার মোট 6টি প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 3 দফা দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের মধ্যে দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা। এর আগে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দেয়া সহ 3টি দাবিতে সকাল থেকে আমরণ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। অনশনে অসুস্থ হয়ে প্রায় 20 জনের মতো শিক্ষার্থী এরই মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানিয়েছেন, দুপুরের মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হবেন তারা।
বিচার বিভাগের যেসব বিচারক ও প্রশাসনের যেসব কর্মকর্তা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে সহায়তা করেছে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতি পাহাড়ের সব তথ্য একে একে বেরিয়ে আসছে বলে জানান তিনি। বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রশাসন সহ সব জায়গায় কৃতদাস তৈরি করেছিল শেখ হাসিনা সরকার। এসব দলদাসদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার বিপ্লবী সিদ্ধান্ত না নেয় ক্ষোভ জানান রিজভী। এখনো কিভাবে প্রশাসনে স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে আছে বলে তিনি প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, ভারতের কাছে বিক্রি হয়ে গিয়ে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছেন। চট্টগ্রামে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় সহিংসতার ঘটনায় আলিফের ভাইয়ের দায়ের করা মামলায় ৬৫ আইনজীবীকে জামিন দিয়েছে আদালত। সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। গেল ২৬ নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সহিংসতার সময় আইনজীবী আলিফকে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা করেন। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এর মধ্যে ৬৬ জনই ছিলেন আইনজীবী। সাতক্ষীরা সদর উপজেলার ভোমরার লক্ষ্মীদারি সীমান্তে ২ কৃষক তাদের ভোগ দখলি জমিতে চাষাবাদ করার সময় বাধা দিয়েছে বিএসএফ। তাদের দাবি, চাষ করা এই জমির কিছু অংশ ভারতের। এদিকে বাংলাদেশি এই কৃষকরা বলছেন, দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তাদের পূর্বপুরুষরা এই জমিতে চাষাবাদ করে আসছেন। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলেও এখনও কোনো সুরাহা হয়নি। দুই দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করছে বিজিবি। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে বিস্তারিত। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদাড়ি গ্রামের বাসিন্দা নজরুল গাজী ও একই গ্রামের নাজমুল হোসেন দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে লক্ষ্মীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের পাশে বাংলাদেশ অংশে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যথাক্রমে ৩০ শতক ও ১০ শতক জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন তারা। গত শনিবার প্রতিদিনের মতো শ্রমিক নিয়ে জমিতে চাষাবাদের কাজ করছিলেন তারা। হঠাৎ করেই ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফ এর সদস্যরা সীমান্তের ওপারের কিছু লোকজন নিয়ে চাষাবাদের কাজে বাধা দেয়। ওই জমি ভারতীয় অংশের বলে দাবি তাদের। আমাদের বাপ দাদা আমল থেকে চাষাবাদ করতেছে, আনুমানিক প্রায় ৫০ বছরের মতো হবে। ৫০ বছর ধরে আমরা চাষাবাদ করছি, এর আগে কোনোদিন সমস্যা হয়নি। হঠাৎ কালকে এই জমিটা চাষাবাদ করতে গিয়ে বাধা দিয়েছে। বিএসএফ এরা বলে এটা আমাদের ভারতের ভিতরে মধ্যে, এরা আবার বলেন না এটা আমার বাংলাদেশের মধ্যে। বললো যে আপনাদের সব বিজিবি ডেকে নিয়ে আসো, তারই পরে আমরা কথাবার্তা বলি, আপনাদের পুনরায় জমিতে আসতে দেবো। ঘটনাটি বিজিবির নজরে আসলে বিষয়টি সমাধানে রবিবার দুপুরে দুই দেশের কোম্পানি কমান্ডারদের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের ৪ সদস্য দলের পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১০২ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ কুমার। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা অক্ষুণ্ণ রাখা হবে এবং যেই জায়গাটা নিয়ে আমাদের সন্দেহের উদ্রেক হয়েছে সেটা আমরা যৌথ জরিপ করব এবং যৌথ জরিপের মাধ্যমে এটা সিদ্ধান্ত ফয়সালা হবে। রবিবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলা এই পতাকা বৈঠকে বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আগামী ২০ জানুয়ারি আবারও পতাকা বৈঠকের দিন ঠিক করা হয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।